আসসালামু আলাইকুম। আমি আবিদা সুলতানা ইতি আছি আপনাদের সঙ্গে। আজকের টপিক হলো স্কাইফার নালীতন্ত্র। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দুটি বিষয় লক্ষ্য করব। কোন দুটি বিষয়? একটি হলো অন্তর্বাহী নালী এবং অন্যটি হলো অরীয় নালী। এখন আমার কথা হলো যে এটিকে কেন অন্তর্বাহী নালী বলা হয় এবং এটি আসলে স্কাইফার দেহে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তো অন্তর্বাহী নালী আমরা দেখতেই পাচ্ছি যে এটা কি স্কাইফার দেহপ্রাচীর। এই যে স্কাইফার দেহপ্রাচীর, আমি এই দিকটা দেখিয়েছি, এটা কি দেখাইনি। তো এটা মূলত একটি স্কাইফার লম্বচ্ছেদ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অন্তর্বাহী নালীকে কেন অন্তর্বাহী বলা হয়, এটা প্রশ্ন ছিল। আসলে আমরা দেখতে পাচ্ছি কি যে দেহপ্রাচীরের ভেতরের দিকে না ভাঁজটা কি অন্তর্দিকে না ভাঁজটা, এই জন্য এটা কি বলা হয় অন্তর্বাহী নালী। এবং আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে যে অন্তর্বাহী নালী কি এই যে স্পঞ্জোসিলের দিকে কি বদ্ধ ধরনের, কি ধরনের বদ্ধ ধরনের। এখানে কি আমরা কোনো ছিদ্র দেখতে পাচ্ছি না। তার মানে এই যে অন্তর্বাহী নালী কি ধরনের, বদ্ধ ধরনের। এবং অন্তর্বাহী নালীর পরেই সমান্তরালভাবে কি আছে, আরও একটি নালী আছে যেটিকে আমরা কি বলে থাকবো, অরীয় নালী। কি বলে থাকবো, অরীয় নালী। এখন এখানে লক্ষ্য করুন অরীয় নালী কি স্পঞ্জোসিলে উন্মুক্ত হয়েছে। কি হয়েছে, উন্মুক্ত হয়েছে। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটি অরীয় নালীর পরে কি সমান্তরালভাবে একটি কি অন্তর্বাহী নালী, আবার একটি অরীয় নালী, আবার একটি কি অন্তর্বাহী নালী, তাই না? তাহলে আমরা কয়টা নালী দেখলাম, দুটো নালী দেখে ফেলেছি। এবার আমি মোটামুটি একটি সামারি দিব, অর্থাৎ পুরো যে গঠনটা সেখানে কি কি অংশ আছে এবং সেগুলোর কি কি কাজ আছে। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যেটা দেখব যে স্কাইফার দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে। এখন স্কাইফার যেহেতু একটি প্রাণী, তাই না, তার মানে ওর কি খাদ্য গ্রহণ প্রয়োজন, বা জননের সময় ওর কি প্রয়োজন, শুক্রাণুর প্রয়োজন বা ডিম্বাণুর প্রয়োজন। তো এর মাধ্যমে তো এগুলো কি ওর শরীরের ভেতর প্রবেশ করতে হবে, তাই না? এই জন্য ওর কি থাকে, অস্টিয়া থাকে। কি থাকে, অস্টিয়া থাকে। এখন এখানে অস্টিয়া কোনগুলো, এই যে আমরা চিত্র দেখতে পাচ্ছি, এগুলো কি এক একটাকে আমরা বলবো কি অস্টিয়ান, কিন্তু সবগুলোকে একসাথে কি বলবো, আমরা অস্টিয়া বলে থাকবো। তার মানে ওর দেহপ্রাচীরে কি থাকে, অসংখ্য অস্টিয়া বা ত্বকীয় ছিদ্র থাকে। এগুলো কি আবার পাতলা একটি পর্দা দ্বারা আবৃত থাকে। এর মাধ্যমেই কি হয়ে থাকে, দেহাভ্যন্তরে পানি প্রবেশ করে থাকে। এরপর যেটা দেখব সেটা হলো অন্তর্বাহী নালী। কি নালী, অন্তর্বাহী নালী। এবার আমরা এটা সংজ্ঞা দিতে পারি যে দেহপ্রাচীরের অন্তর্মুখী খাঁজ থেকে সৃষ্টি হয়। এই যে দেহপ্রাচীরটা, এটা কি একটি অন্তর্মুখী, আমরা খাঁজ দেখতে পাচ্ছি না, একটি এই যে ভেতরের দিকে না, এই অন্তর্মুখী খাঁজ থেকে সৃষ্ট। এবং এটি কি বাইরের দিকে এই অস্টিয়ার সাথে যুক্ত না। আমরা কি এই যে অরীয় নালীর সাথে কোনো অস্টিয়ার সংযুক্ততা দেখতে পাচ্ছি না। কে সংযুক্ত, অন্তর্বাহী নালী কি এই যে অস্টিয়ামের সাথে সংযুক্ত থাকে, তাই না? এবার এটি আসলে কি দিয়ে তৈরি হয়, কোন কোষ দিয়ে তৈরি হয়? এটি মূলত পিনাকোসাইট কোষ দিয়ে তৈরি হয়ে থাকে। এবার তাহলে আমরা দেখতে পেলাম কি এই যে অন্তর্বাহী নালীর ভেতরের দিক কি বদ্ধ ধরনের, বাইরের দিকে কি অস্টিয়ামের সাথে যুক্ত থাকে, এবং এটি কি দিয়ে তৈরি, পিনাকোসাইট কোষ দিয়ে তৈরি হয়ে থাকে। ঠিক আছে। এখন এই অন্তর্বাহী নালীতে এটা তো অস্টিয়াম বুঝলাম, কিন্তু এই জিনিসটা কি, যে ফাঁকা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি, এগুলো কি, এটাকে বলবো আমরা প্রোসোপাইল। কি বলবো, প্রোসোপাইল। এই একটা প্রোসোপাইল এবং এইও কি প্রোসোপাইল আমরা দেখতে পাচ্ছি। এখন এই প্রোসোপাইলের কাজটা কি, যখন পানি অস্টিয়ামের মাধ্যমে অন্তর্বাহী নালীতে প্রবেশ করে তখন কি সে স্পঞ্জোসিলে যেতে পারবে? আমরা দেখতে পাচ্ছি কি বদ্ধ ধরনের, তার মানে ওকে কি করতে হবে, এই যে এখানে আসতে হবে, এখান থেকে কি ও দেহের বাইরে যেতে পারবে। তার মানে এই যে ছিদ্রপথের মাধ্যমে কি ও এখানে আসবে এবং এখান থেকে কি স্পঞ্জোসিলে। তো এই যে অন্তর্বাহী আর হচ্ছে কি অরীয় নালীর সংযোগস্থল বা সংযুক্ত হয়েছে যে ছিদ্রপথের মাধ্যমে, সেটাকেই আমরা কি বলে থাকবো, প্রোসোপাইল বলে থাকবো। কেমন? এরপর প্রোসোপাইল গেল, তার মানে আমরা কি শিখলাম, অস্টিয়াম দেখলাম, অন্তর্বাহী নালী দেখলাম এবং কি প্রোসোপাইল দেখে ফেললাম। পরবর্তী যে অংশটা আসবে সেটা হলো কি অরীয় নালী। কি অরীয় নালী বা রেডিয়াল ক্যানাল। এখন এই অরীয় নালী কি দ্বারা পরিবৃত্ত থাকে, কোয়ানোসাইট কোষ দ্বারা। কি দ্বারা, কোয়ানোসাইট কোষ দ্বারা। এখন আমরা দেখতে পাচ্ছি কি অন্তর্বাহী নালী আর কি অরীয় নালী সমান্তরালে অবস্থান করে পর্যায়ক্রমে। এই যে একটা অন্তর্বাহী নালী, একটা কি অরীয় নালী, তারপর আবার একটা কি অন্তর্বাহী নালী, তাই না? এবং এই যে অরীয় নালীটা, এটা কি দেহাভ্যন্তরে স্পঞ্জোসিলে কি উন্মুক্ত হয় এবং বাইরের দিকে কি বদ্ধ ধরনের। তার মানে অন্তর্বাহী নালী কি ভেতরের দিকে বদ্ধ ধরনের এবং অরীয় নালী কি বাইরের দিকে বদ্ধ ধরনের, তাই না? আচ্ছা, এরপর
আমরা যে অংশটি শিখবো সেটা হলো কি অ্যাপোপাইল। এই যে অ্যাপোপাইল আমি চিহ্নিত করেছি কোনটা, এই যে এটা। তার মানে কয়েকটা অ্যাপোপাইল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই একটা অ্যাপোপাইল, এই একটা অ্যাপোপাইল এবং কি এও একটা অ্যাপোপাইল। তার মানে আমরা শুরুতে দেখেছিলাম পানি অস্টিয়ামের মাধ্যমে কোথায় আসলো, অন্তর্বাহী নালীতে। অন্তর্বাহী নালী থেকে প্রোসোপাইলের মাধ্যমে কোথায় আসলো, অরিয় নালীতে, তাই না? এবার অরিয় নালী থেকে এখানে আসবে না, তো এই ছিদ্রপথটাকে আমরা কি বলে থাকবো, অ্যাপোপাইল। কি বলে থাকবো, অ্যাপোপাইল। তার মানে অরিয় নালী এখানে কি, এটাকে কি বলা হয়, বহির্বাহী নালীও বলা হয়। তো এই অরিয় নালী বহির্বাহী নালীর সাথে সংকীর্ণ ছিদ্রপথের মাধ্যমে স্পঞ্জসিল উন্মুক্ত হয়, সেই ছিদ্রপথটাকে আমরা কি বলে থাকবো, অ্যাপোপাইল বলে থাকবো। এবার পরবর্তী যে অংশটা সেটা হলো বহির্বাহী নালী। সেটা কি, বহির্বাহী নালী। বহির্বাহী নালী কোনটা, এই যে অংশটাই কি মূলত বহির্বাহী নালী। এটি কি দ্বারা তৈরি, আবরণী কোষ দ্বারা পরিবৃত থাকে এবং এটা কি কোন ধরনের, একটু খর্বাকার ধরনের হয়ে থাকে এবং এর মাধ্যমে কি অরিয় নালী থেকে স্পঞ্জসিলে কি হয়, পানি প্রবেশ করে। ঠিক আছে, এরপর যে অংশটা আসবে সেটা কি স্পঞ্জসিল। এই যে আমরা অংশটা দেখতে পাচ্ছি বড় একটা কি গহ্বরের মতো না একটা ফাঁকা অংশ, এটা কি স্পঞ্জসিল। ঠিক আছে, এখন এটা কি হয়, এটা দেহ অভ্যন্তরের ভেতর কি, এটা কি দেহ না, এর অভ্যন্তরে কি অনেকটা কি প্রশস্ত না। আচ্ছা, তাহলে স্পঞ্জসিল কি দেহ অভ্যন্তরে অনেকটা কি বড় একটা প্রশস্ত গহ্বর এবং এটা কি বলা হয়ে থাকে, প্যারাগ্যাস্ট্রিক গহ্বরও বলা হয়ে থাকে, কারণ এর মাধ্যমে কি স্কাইফার খাদ্যদ্রব্য শোষণ করে থাকে। কেমন, এবং এটা কি একটা লম্বা নলের মতো, তাই না? আমরা দেখতে পাচ্ছি কি একটা লম্বা নলের মতো না, এবং এটা কি দ্বারা পরিবৃত থাকে, কোয়ানোসাইট কোষ দ্বারা পরিবৃত থাকে। ঠিক আছে, এরপরে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো কি অস্কুলাম, তাই না? অস্কুলাম মূলত স্পঞ্জসিলে কি এই যে শীর্ষাগ্রে না, শীর্ষাগ্র মানে কি একদম উপরের দিকে। ঠিক আছে, একটি বড় ধরনের কি ছিদ্র এবং এর চারপাশে মোনাক্সন স্পিকিউল থাকে। এখন মোনাক্সন স্পিকিউল কি আমরা যখন স্কাইফার গঠন দেখব তখন দেখব এখানে বিভিন্ন ধরনের স্পিকিউল মানে কাটার মতো থাকে। ঠিক আছে, এবং এই অস্কুলামে বিভিন্ন ধরনের কাটা থাকে, বিভিন্ন ধরনের বলতে মোনাক্সন কাটা থাকে। এখন মোনাক্সন কাটা কি, যেই ধরনের কাটাগুলো শুধুমাত্র একদিকে বৃদ্ধি পায় সেগুলোই কি বলা হয় কি মনোক্সন। মনো মানে কি একজন মানে কি অক্ষ, অর্থাৎ এক অক্ষ দিকে, অর্থাৎ এই যে আমরা একটা চিহ্নিত, এটা কি এই শুধুমাত্র এই দিকে বৃদ্ধি পাচ্ছে সেটা কি একজন বা মোনাক্সন। ঠিক আছে, এই ধরনের স্পিকিউল দিয়ে কি এই অস্কুলামটা পরিবৃত্ত থাকে। কেমন, এবং এই স্পিকিউলের জন্য শরীরের ভেতর অর্থাৎ স্কাইফার যে দেহাভ্যন্তরের ভেতরে অন্য কোনো বস্তু ভেতর দিকে প্রবেশে বাধা পায়, শুধুমাত্র কি এই যে অস্টিয়াম থেকে কি শুধুমাত্র পানি বা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বা শুক্রাণু কি ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু বাইরে থেকে কোনো কিছু কি অস্কুলাম থেকে স্পঞ্জসিলে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো কেন পারে না, এই যে অস্কুলামে কি বিভিন্ন ধরনের মোনাক্সন স্পিকিউল থাকে বা কাটা থাকে। এরপর আমরা তাহলে দেখতে পেলাম যে মোটামুটি এই যে নালীতন্ত্রের গঠনটা আমরা দেখতে পেলাম। এবার আমরা একটু সামারি দিয়ে যাই, কি হয় পানিটা কিভাবে শরীরে প্রবেশ করে। বা এই যে বাহ্যিক পরিবেশ থেকে ধরি আমরা এখানে কি সমুদ্র আছে এবং এখানে কি বাহ্যিক পরিবেশ থেকে পানি অস্টিয়ামের মাধ্যমে কোথায় আসে, প্রথমে অন্তর্বাহী নালীতে, অন্তর্বাহী নালী থেকে প্রোসোপাইলের মাধ্যমে কোথায় আসে, অরিয় নালীতে, অরিয় নালী থেকে কি এই যে অ্যাপোপাইলের মাধ্যমে কোথায় আসে, স্পঞ্জসিলে, স্পঞ্জসিল থেকে অস্কুলামের মাধ্যমে কি সরাসরি দেহের বাইরে, এবং এখান থেকে কেন প্রবেশ করতে পারে না, এখানে কি মোনাক্সন স্পিকিউল দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, এই ছিল স্কাইফার নালীতন্ত্র। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনছিলেন কথার তুবড়ি বাই আবিতা।